স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে 12ই মার্চ সংসদীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই সংসদ অধিবেশন নিয়ে আপনাদের প্রস্তুতিটা কীরকম? মানে আমরা যদি সংসদ আসলে কেমন সংসদ এবার দেখতে পাবো? আমরা তো একটা খুবই ইফেক্টিভ এবং ডেমোক্রেটিক রাষ্ট্রে সংসদ যেমন থাকে সেরকম সংসদ চাই। বিশেষত গত 3টা সংসদ যেভাবে অকার্যকর হয়ে একটা মানে ক্যাঙ্গারু সংসদে পরিণত হয়েছিল, সেখান থেকে আমরা চাই যে একটা ভালো সংসদ, প্রাণবন্ত সংসদ, যেখানে সত্যি সত্যি প্রত্যেকটা সেকেন্ডের পেছনে যেহেতু বাংলাদেশের জনগণের অর্থ খরচ হচ্ছে, ফলে সেখানে অবশ্যই প্রত্যেকটা সেকেন্ড যেন কাজে লাগানো হয় এবং সেখান থেকে মানুষ আসলে ফল পায় তাদের প্রাত্যহিক জীবনে। কিন্তু এবং এই কারণে এই সংসদের প্রধান কাজটা হচ্ছে অন্তত শুরুর দিকে যে সংস্কার নিয়ে আপনি জানেন অনেক কিছু হয়েছে, তারপরেও যেখানে এসে থেমেছে গণভোটে যেগুলো পাশ হয়েছে সেই সংস্কারগুলো নিয়ে কিন্তু আর বিতর্ক নাই, কারণ এগুলো জনগণের দ্বারা অনুমোদন হয়েছে। এবং সে কারণেই দুটো শপথের ব্যাপারটা ছিল, কিন্তু সেখানে সরকার একটা শপথ নেওয়ার মধ্য দিয়ে শুরুতেই কিন্তু একটা আমি বলবো যে একটা মানে জেন্টেলম্যানস পলিটিক্স বলতে যেটা বোঝায় সেখান থেকে তারা একটু বেরিয়ে এসছে এবং তাদের এটা করার কোনো দরকার কোনো যৌক্তিকতাই নাই। মানে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেখানেই এই দুটো মানে শপথের কথা বলা আছে। তো আপনি একটা শপথ করলেন আর একটা শপথ করলেন না, এটা কিন্তু একটা সিরিয়াস মানে এগ্রিমেন্ট ভঙ্গ করার মতো বা চুক্তি ভঙ্গ করার মতো। এখন আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার 77 জন এমপিকে সংসদ সদস্যকে দুটো শপথ পড়িয়েছেন, অর্থাৎ তারা বিরোধী দলের সংসদ সদস্য যারা, আর সরকারি দলের সংসদ সদস্যদের একটা শপথ পড়িয়েছেন। দুটো ঘটনা তো একসাথে চলতে পারে না, যে কোনো একটা আইনসম্মত আরেকটা তার মানে বেআইনি। তার কোনটা যদি দুটো শপথ পড়ানো আইনসম্মত হয়ে থাকে তাহলে সরকারি দলের একটা শপথ পড়াটা আইনের ব্যত্যয়, আর যদি সরকারি দলের একটা শপথ পড়াটাই আইনসম্মত এবং সাংবিধানিক হয়ে থাকে তাহলে আপনি দুটো শপথ পড়ানোর কারণে ইলেকশন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। কথাটা খুব পরিষ্কার, দুটো জিনিস একসাথে চলতে পারে না, এটা তো অপশনাল বিষয় না। একই জায়গায় লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই নির্বাচনের মানে আইনি ভিত্তি, সেখানেই বলা আছে যে আপনি একই সাথে সংবিধান সংস্কার পরিষদ সদস্য, একই সাথে সংসদ সদস্য, এবং 180 কার্যদিবস পরে এই সংবিধান সংস্কার পরিষদটা ডিসলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু সেখানে যে প্রশ্নগুলো এখন হঠাৎ করে বিএনপি এনেছে এটা খুবই দুঃখজনক এবং খুবই অনভিপ্রেত, কারণ তারা তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা এসছে সম্ভবত নভেম্বর মাসে, এরপরে আরও 2 মাস ছিল, তখন তারা এটা নিয়ে কোনো আইনি প্রশ্ন তোলে নাই, এটার ব্যাপারে বলে নাই যে আমরা এটা মানবো না। এখন হঠাৎ করে ক্ষমতায় আসার পর তারা যখন এটাকে মানছে না, তখন জনগণের কাছে এই বার্তাটা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেভাবে 2/3 ক্ষমতার কারণে কোনো কিছুই তোয়াক্কা করার প্রয়োজন মনে করতো না, বিএনপির মধ্যে সেরকম একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে যে আমাদের কাছে 2/3 আছে, কাজে আমরা কোনো কিছু না মানলেও চলবে। কিন্তু আপনার কাছে 2/3 কেন, যদি 100% সংসদীয় আসনও থাকে তবু তো আপনি গণভোটকে অবজ্ঞা করতে পারবেন না। গণভোট ইজ গণভোট, এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা গণভোট হয়েছে। সেই গণভোটকে আপনি যদি বলেন যে আমি এটা মানতে বাধ্য নই, তাহলে তো আসলে এটা খুব খারাপ হয়। এবং এখানে 2টা ম্যান্ডেট জনগণের, একটা হচ্ছে প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট, দ্যাট ইজ আপনি হচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, আর একটা হচ্ছে জনগণের ডিরেক্ট ম্যান্ডেট রাষ্ট্র সংস্কার প্রশ্নে। তো প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট দিয়ে আপনি তো ডিরেক্ট ম্যান্ডেটকে ছড়ি ঘোরাতে পারেন না, কিন্তু সেটা সরকার শুরু করার কারণে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে বিরোধী দলও নন কোঅপারেশন মোডে চলে যাবে কিনা, প্রথম দিনে তারা বয়কট করবে কিনা, এটা করতে পারে। কারণ যদি দেখা যায় যে এই সংবিধান সংস্কার যতটুকু আমি বিএনপি দায়িত্বশীলদের কথা শুনলাম, তাদের আসলে এই শপথ নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং তারা এটা নেবে না। তো তখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা কী ভূমিকা রাখবে বা কী অবস্থান নেবে সেটা আমরা প্রথম অধিবেশনে দেখতে পাবো বা আরও আগে হয়তো বুঝতে পারবো। কিন্তু যেটা হয়েছে সেটা না হলেই ভালো হতো, আমরা একটা সুন্দর এবং কোনো রকম বিতর্কহীন একটা শুরু করতে পারতাম।